উল্টো পথে হাঁটছে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানোর উদ্যোগ। 2025 সালে রেকর্ড 2.25 লাখ কোটি টাকা নবায়নের সুযোগ দেয়া হলেও তার অন্তত 40%ই খেলাপি হয়ে পড়েছে নতুন করে। ফলে আরও ঝুঁকি বাড়ছে ব্যাংক খাতে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিবেচনা আর নানামুখী চাপে এমন সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, যা থেকে বের হতে না পারলে আরও ঝুঁকিতে পড়বে ব্যাংক খাত। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় সংকট এখন খেলাপি ঋণ। এই হার কমাতে পুনঃতফসিল, সুদ মকুব সহ বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। উল্টো সুযোগ নিয়ে তার অপব্যবহার করছেন বহু গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2025 সালে মোট খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয় রেকর্ড 1,70,503 কোটি টাকা, অথচ মাত্র 4 বছর আগে তা ছিল 26,810 কোটি টাকা। অর্থাৎ এই সময় তা উঠেছে 6 গুণে। আরও দুশ্চিন্তার খবর হলো, ঋণ পুনঃতফসিলের সুযোগ নিয়ে খেলাপির খাতা থেকে নাম কাটাতে পারেননি অনেকে। ফলে এখান থেকেও মন্দ ঋণে যোগ হচ্ছে অন্তত 40%। পলিটিক্যালি যখন এই বড় দুটা ফেভার, রিস্কেজুয়ালিং আর ইন্টারেস্ট ওয়াইভার, এই দুটা যখন আপনি পলিটিক্যালি দেন অথবা প্রভাবশালীদের দেন, রাজনৈতিক দল বাদই দেন, আপনি শুধু প্রভাব দেখে দেখে যদি দেন, চান্সেস আর যে টাকা রিকভার হয় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মোট পুনঃতফসিলকৃত ঋণ এখন প্রায় 4.5 লাখ কোটি টাকা, যা এক বছরেই বেড়েছে 1 লাখ কোটি টাকার মতো। আর এই ঋণের অর্ধেকের বেশি রয়েছে 10টি ব্যাংকের দখলে, যার মধ্যে 8টি বেসরকারি মালিকানার। ব্যাংকারদের মতে, আওয়ামী আমলে কমিয়ে দেখানোর প্রবণতা আর অন্তর্বর্তী সরকারের সময় ঢালাও সুবিধা দেওয়ার কারণে বাড়ছে এই হার। এটাকে ঢালাওভাবে ব্যবহার করা বা পুনঃতফসিলি ব্যাংকিং নর্মসের মধ্যে স্বাভাবিকীকরণ করে নিয়ে আসা, এটা কিন্তু ভালো যে গ্রাহক তাদের জন্য এটা একটা বড় রকমের নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করে। যখন কেউ বিজনেস করতে না পারে, দেয়ার শুড বি সাম এক্সিট পয়েন্ট, যেখানে ব্যাংক্রাপসি ল অ্যাপ্লাই করে তাদেরকে সেফলি এক্সিট করতে দেওয়া উচিত। দেশে একটা মহামারী হয়ে গেছে, দেশে একটা বড় দুর্ভিক্ষ হয়ে গেছে, অথবা দেশে প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে, লোন শোধ করতে পারে না তাদেরকে, অথবা কোনো ইন্ডাস্ট্রি বড় ধরনের আগুন লেগেছে, কোনো সমস্যা হয়েছে, রিশিডিউল করে। রিশিডিউলই ওদের একটা কার্য, এবং যারা এই বড় বড় ব্যবসায়ী যারা লোন নেয় না দেওয়ার জন্য, আপনি একটা চান্স, 2টা চান্স এরকম রিশিডিউলিং আপনি করতে পারেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বর্তমানে মোট খেলাপি ঋণ 5,57,000 কোটি টাকা। এর সাথে পুনঃতফসিল, অবলোপনকৃত ঋণ যোগ করলে তা দাঁড়ায় প্রায় 11 লাখ কোটিতে, যাকে দুর্দশাগ্রস্ত ঋণ হিসেবে বিবেচনা করে IMF। আর বর্তমান নীতিমালায় মাত্র 2% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ পুনঃতফসিল করার সুযোগ পাচ্ছেন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। একদিকে লোডশেডিং, অন্যদিকে বাড়তি বিলের চাপে উভয় সংকটে বিদ্যুতের গ্রাহকরা। এক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ নতুন দাম ও বাড়তি ব্যবহারের যুক্তি দেখালেও সিস্টেম লস, চুরি, অপচয়ের বোঝা গ্রাহকের কাঁধে চাপানোর অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। বলছেন, সংকটের এই সময়ে গ্রাহক ক্ষতি এড়াতে উদ্যোগ নিতে হবে শিডিউল ভিত্তিক লোডশেডিংয়ের। রাকিব হোসেনের রিপোর্ট। ওয়াল ফ্রেম, ফ্রিজ ম্যাগনেট সহ 20টি ক্যাটাগরির হাজারখানেক শৌখিন পণ্য তৈরি করছে হাতবাক্স। পুরান ঢাকার এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন প্রায় 8 কোটি টাকা। পরিকল্পনা, আগামী বছরের শুরু থেকে সরাসরি রপ্তানির মাধ্যমে ব্যবসা আরও সম্প্রসারণের। কিন্তু বেশ কিছুদিন ধরে লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। আমার কারেন্ট আমি পাচ্ছি না, সেজন্য আমার অপারেশনস ব্যাহত হচ্ছে, এবং অপারেশনস ব্যাহত হওয়াতে ইনডাইরেক্টলি আমার কস্টিংও বেড়ে যাচ্ছে। এটা তো একটা সাংঘাতিক বিপদ, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে আমাদের কম্পিটিটিভনেস কমে যাচ্ছে। অন্যদিকে লোডশেডিংয়ের মাঝেও বাড়তি বিল গুনতে হচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানকে। সংশ্লিষ্টরা বলছেন, 4টি মেশিনে লোহার বিভিন্ন পণ্য তৈরিতে সারা বছরই বিদ্যুতের ব্যবহার থাকে প্রায় একই রকম, কিন্তু মাস 2 ধরে গুনতে হচ্ছে দ্বিগুণ বিল। 4 থেকে 4,500 টাকা হলে মাস চলে যেত, এখন 9,000 টাকা, 9-10,000 টাকার মতো লাগে। এটা কি শীতকালের সাথে গরমকালের হিসাব মিলাচ্ছেন? না, এখানে ফ্যান চললে আর কয়টাই চলে, ফ্যান তো আর সবসময় চলে না। গেল জুন থেকে কার্যকর হয়েছে বিদ্যুতের 17% বাড়তি দর।
শুধু তাই নয়, এই সময়ে গরমের কারণে বেড়েছে ব্যবহারও, ফলে গ্রাহকদের বাড়তি বিল গুনতে হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। তবে বিশ্লেষকরা বলছেন, সিস্টেম লস, চুরি, অপচয়ের বোঝা গ্রাহকের কাঁধে চাপানো হলেও এমন পরিস্থিতি দেখা দিতে পারে। এক্সিডেন্টদের যখন কোটা চাপাই দিচ্ছে, যেখানে 15, 16, 17% হচ্ছে, সেখানে সে 10-11 করতেছে, যেটা হওয়া উচিত 3, 4, 5। তো ওই সিস্টেম লসটাই জন্য এই ভুতুরে বিলটা, মানে সেইটা কোত্থেকে কভার করবে? ওইটা তো মানুষ আর জানে না সিস্টেম লস কি, মানুষ জানে বিলটা। আপনি সচেতন না, আপনি দেখেন না, কিন্তু যখনই আপনাকে বিল বেশি করবে তখনই কিন্তু আপনি এটা চেক করার একটা চান্স আছে। কাজেই এটা খুব হাইলি আনলাইকলি যে ইচ্ছা করে কেউ একটু করে বেশি করে রেখে আসে। তবে এটা যেহেতু লেখার সুযোগ আছে, কাজে ভুল লেখারও সুযোগ আছে। পিজিসিবির তথ্যমতে চলতি মাসে লোডশেডিংয়ের গড় হার দৈনিক 2000 মেগাওয়াটের উপরে, যার পেছনে বড় কারণ গ্যাস সংকট। বুয়েটের এই অধ্যাপক বলছেন, এমন পরিস্থিতিতে শিডিউল করে লোডশেডিং দিলে বড় ক্ষতি থেকে রেহাই পেতে পারেন গ্রাহকরা। এটা করে দিলে কিন্তু আমার জন্য সুবিধা হয়। যারা এসএমই আছে তারাও জানে যে তাদের লোডশেডিংটা কখন হবে, যারা বাসা বাড়িতে আছে তারা জানে ওই সময় কারেন্ট থাকবে না। আমরা সেই হিসাবে আমরা আমাদের দৈনিক কাজগুলো, আমাদের পানির পাম্পটা আমি চালায় রাখতে পারি, মানে সব কিছু কিন্তু ওইভাবে ম্যানেজ করা যায়। কারণ আমার তো রিসোর্স লিমিটেড, আমাদের গ্যাস নাই, আমাদের ইলেকট্রিসিটি প্রচুর কস্টলি হয়ে গেছে, আমরা কোল দিয়ে আপাতত ম্যানেজ করতেছি। দেশে বিদ্যুতের সর্বোচ্চ সরবরাহ রেকর্ড 17,200 মেগাওয়াট, আর বর্তমানে ইউনিট প্রতি খুচরা মূল্য গড়ে 10 টাকা 63 পয়সা। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবর জানবো এবার। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই জ্বালানি সংকট আসলে ভোগাচ্ছে। আজকালের মধ্যে একটা সমাধানের পথ আশা করছেন সাধারণ মানুষ। তো এখনকার কি আপডেট, সবশেষ পরিস্থিতি কি জানতে পেরেছেন, জানাবেন। নুজহাত, বিশেষ করে সিএনজির যে সংকট সেটি কিন্তু গত 2 সপ্তাহ ধরেই চলছিল। আমরা দেখেছি যে গত 21শে জুলাই মহেশখালীর যে এলএনজি টার্মিনাল সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ায় কিন্তু সারা দেশব্যাপী সিএনজির যে সংকট তৈরি হয়েছিল সেটা কিন্তু আজকে কিছুটা কমেছে বা কিছুটা কেটেছে বলতেই পারি। আমরা সকাল থেকে বেশ 7 থেকে 8টি সিএনজি পাম্প ঘুরেছি এবং আমরা সেখানকার পরিস্থিতি দেখেছি যে ফুল প্রেশারেই গ্যাস পাচ্ছে, অর্থাৎ 200-এর উপরে যে প্রেশার থাকে সেটি মোটামুটি 190 থেকে 200-220 পর্যন্ত উঠছে এবং পাম্পগুলোতে গাড়ির ভিড় নেই বললেই চলে। অর্থাৎ স্বাভাবিক সময়ে যে পরিমাণ সিএনজি পাম্পগুলোতে গাড়ির ভিড় থাকে ঠিক তেমনই এই পাম্পগুলোতে গাড়ির লাইন। এবং আমরা এখানে যারা আছেন, যারা গ্যাস দিচ্ছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকালকে দুপুরের পর থেকেই মূলত এই সংকটটা কাটতে শুরু করেছে এবং এর অন্যতম মূল কারণ সেটি হচ্ছে মহেশখালীর যে দ্বিতীয় এলএনজি টার্মিনাল যেটি ছিল সেটির কিন্তু যান্ত্রিক ত্রুটি শেষ করে সেটার যে সিএনজি সেটি কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অর্থাৎ গতকালকে থেকে অতিরিক্ত 150 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস এই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ফলে কিন্তু সংকট কাটতে শুরু করেছে এবং আমরা দেখেছি এখন সকাল থেকে এখন পর্যন্ত যতগুলো পাম্প ঘুরেছি সবগুলোতে আমরা দেখেছি যে চাহিদা মতোই কিন্তু যারা চালক রয়েছেন, যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু সিএনজি পাচ্ছেন। নুজহাত, মইনুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, শুনছিলাম আমাদের সহকর্মী যুক্ত ছিলেন, রাজধানীর জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। দেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির মূল অনুষঙ্গ কৃষি হলেও তাতে রয়েছে চরম আয় বৈষম্য। বিবিএস এর সাম্প্রতিক জরিপ বলছে, ক্ষুদ্র কৃষকদের তুলনায় প্রায় 4 গুণ আয় করেন বড় কৃষকরা। অথচ এই কর্মকাণ্ডের সিংহভাগ এখনও নির্ভরশীল ছোটদের ওপর। মূলত বেশি জমি এবং উপকরণ প্রাপ্তিতে প্রাধান্য পাওয়ায় এগিয়ে থাকছেন বড় কৃষক। বিশ্লেষকরা বলছেন, এই বৈষম্য না কমলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে উৎপাদন ও বিপণন প্রক্রিয়া। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। দেশের প্রান্তিক উন্নয়ন, কর্মসংস্থান কিংবা অর্থনৈতিক কার্যক্রমকে চাঙ্গা রাখতে এখনও বড় ভূমিকা কৃষিকাজের। স্বাধীনতার 5 দশকে এর ধরন বদলালেও কমেনি গুরুত্ব। তবে প্রযুক্তির আধুনিকায়ন, দিন দিন বড় কৃষকদের আধিপত্য আর কর্পোরেট চর্চার কারণে পিছিয়ে পড়ছেন ছোটরা, যার বড় ধাক্কা হিসেবে সামনে আসছে চরম আয় বৈষম্য।
বিবিএস এর সাম্প্রতিক এক জরিপের তথ্য বলছে আর্থিক সক্ষমতার দিক থেকে ক্ষুদ্র কৃষকরা এখনো বহু পিছিয়ে। যেমন কৃষি পরিবারের গড় বার্ষিক আয় ৭৮,০০০ টাকা হলেও একজন ক্ষুদ্র কৃষকের বার্ষিক গড় আয় মাত্র ৩৩,৬৩৯। অন্যদিকে বড় কৃষকের বার্ষিক গড় আয় ১,২৯,৯৫৬ টাকা, অর্থাৎ বৈষম্য প্রায় ৪ গুণ। অথচ তথ্য বলছে খাদ্য উৎপাদনে এখনও সিংহভাগ নির্ভরশীল ছোটদের ওপর। বিশ্লেষকরা মনে করেন এই বৈষম্য কমানো না গেলে ঝুঁকি বাড়তে পারে ভবিষ্যতে। বড় কৃষকের কিন্তু সক্ষমতা আছে, নতুন প্রযুক্তি গ্রহণ করার সক্ষমতা, ভালো বীজ কেনার সক্ষমতা ও বালাইনাশক সার ব্যবহার করার সক্ষমতা তার রয়েছে। কিন্তু আমি যদি আমার এই প্রান্তিক ভূমিহীন অথবা ছোট কৃষকের কথা বলি, সে কিন্তু অত দাম দিয়ে বীজটা কিনতে পারে না, ওইভাবে ভালো মানের সার দিতে পারে না, ভালো বালাইনাশক দিতে পারে না, যার ফলে তার উৎপাদনশীলতা কমে যায়। বড় কৃষক যিনি সার ব্যবহার করেন ধরেন ১,০০০ কেজি, উনি কিন্তু অনেক বেশি পরিমাণে ভর্তুকি পেলেন। ক্ষুদ্র কৃষক যিনি ১০০ কেজি সার ব্যবহার করেন, উনি কিন্তু ভর্তুকির একই হারে ভর্তুকি পেয়েছেন, বাট ভর্তুকির পরিমাণটা তার খুবই কম। কৃষি আয়ে আঞ্চলিক বৈষম্য এখনো যে কোনো সময়ের চেয়ে বেশি। যেমন রাজশাহীর ক্ষুদ্র কৃষকরা বছরে গড়ে ৪৪,৭৬০ টাকা আয় করলেও সিলেটে তা মাত্র ২৪,৬৩৬। আর জীবনযাত্রার মান বিচার করলে এখনো ৫৩% ক্ষুদ্র কৃষি পরিবারের ঘরের মেঝে মাটির তৈরি। শুধু আয় নয়, শ্রম উৎপাদনশীলতার মানদণ্ডেও পিছিয়ে ক্ষুদ্র কৃষক, যার মূল কারণ আধুনিক প্রযুক্তির অভাব এবং ঋণের অপর্যাপ্ততা। কৃষি উপকরণের প্রাইসটাকে নির্ধারণ করতে হবে, অতিরিক্ত দাম যাতে কেউ না নিতে পারে, এবং এখানে মাঝখানে অনেকগুলো হাত রয়েছে, সে কমিশনিং এজেন্টগুলো, এগুলোর ব্যবধানগুলো কমাইতে হবে। কৃষককে যাতে স্বল্প মূল্যে কৃষি উপকরণগুলো দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে, এবং কোনোভাবেই নকল ভেজালের বিরুদ্ধে জিরো টলারেন্স, এগুলো যদি পাওয়া যায় তাদের লাইসেন্স চিরতর বাতিল করে দিতে হবে। এগুলোর ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, কারণ আমার কৃষকের স্বার্থে, দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থে নকল ভেজাল কৃষি উপকরণ থেকে দেশকে রক্ষা করতে হবে। ক্ষুদ্র কৃষকদের মোট আয়ের ৮৪% আসে গবাদি পশুপালন থেকে। এছাড়া মৎস্য চাষও দিন দিন হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। হঠাৎই অস্থির সুগন্ধি চালের বাজার। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে ৮০ টাকা, আর ৩ মাসে যা প্রায় দ্বিগুণ। বিক্রেতাদের অভিযোগ, আগে মিলাররা কারসাজি করলেও এখন কর্পোরেট সিন্ডিকেটের কাছে জিম্মি চালের বাজার। এদিকে ভারত থেকে আমদানির পর কিছুটা কমেছে কাঁচামরিচের দাম। মেজবা হাসানের রিপোর্ট। আমন মৌসুমে উৎপাদিত সুগন্ধি, নাজিরশাইল সহ নানা জাতের চালে ছয়লাভ বাজার, কিন্তু পর্যাপ্ত সরবরাহের সত্ত্বেও প্রতিদিনই বাড়ছে দাম। জাতভেদে কেজিতে যা বেড়েছে ৮ থেকে ১০ টাকা। তবে লাগামহীন ঊর্ধ্বমুখী সুগন্ধি চালে বাজারে গেল কুরবানি ঈদে যে চাল মিলত ১২০ থেকে ৩০ টাকায়, সেটি কিনতে এখন গুনতে হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। প্যাকেট যাতে দাম বাড়ার হার আরো বেশি, এতে চাল কিনতে এসে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। এর আগে নিচে তো ১৮৫০ টাকা, এখন ২০০০ টাকা চাই, সেটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে না? বস্তা কিনতাম ১৯০০ টাকা করে রয়্যালেরটা, এখন এইবার আইসা দেখি যে ২১০০-২২০০ টাকা যাচ্ছে। বিক্রেতাদের অভিযোগ, আগে দাম বৃদ্ধিতে মিলারদের কারসাজি থাকলেও এখন কর্পোরেট সিন্ডিকেটের কাছে জিম্মি চালের বাজার। ফলে দাম বাড়লেও বঞ্চিত হচ্ছেন কৃষক। মেল মালিকের তো এখন মনে করেন ইয়ে নাই, এখন তো বেশিরভাগ কোম্পানির কাছে চাল, বড় বড় কোম্পানি করে এটা চালের ইয়ে দেওয়াতে ওরা এই চালগুলো বেশিরভাগ ধান স্টক করে, চাল স্টক করে এই অতিরিক্ত দাম বাড়াইতে আছে। কোম্পানিরা দিগলা দিয়ে বাড়াইতেছে, এই সপ্তাহ বাড়বে। এটা সিন্ডিকেটের কাছে, কারণ চাষির থেকে যা নেওয়ার নিয়ে এনেছে, ওরা এখন নিজেরা স্টক করছে, নিজেদের মতো দাম বাড়াই বিক্রি। এদিকে বরাবরের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। তবে বেশ কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম। ভারত থেকে আমদানির পর কেজিতে ১৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। মানে আপনি এক সপ্তাহ আগে মরিচ ছিল ৪০০ টাকা কেজি, পাইকারি বাজারে কিনা ছিল ৩২০ টাকা কেজি, এখন পাইকারি বাজারে মনে করেন কিনা আছে ১৮০ টাকা কেজি, এলে হয়ে গেছে ২৪০ টাকা কেজি। ইন্ডিয়া থেকে এসে পড়ছে, ইন্ডিয়া ঠেলা দিচ্ছে, ইন্ডিয়া থেকে এসে পড়ছে, বাংলাদেশের দাম কমে আছে। প্রতিটা জিনিসের দামই অনেক বেশি, তাহলে সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো অবস্থা না। সব কিছুরই দাম বেড়েছে, সবজি থেকে মাছ, মাংস, আপনি সব কিছুই বলেন, সব কিছুরই দাম বেড়েছে। এমন অবস্থায় দাম নাগালের মধ্যে রাখতে নিয়মিত বাজার তদারকি সহ কার্যকর পদক্ষেপের দাবি ভোক্তা সাধারণের। মেজবা হাসান,
একাত্তর, ঢাকা। এক লাফে ভরিতে ৯,৮৫৬ টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গ্রাহকদের গুনতে হবে ২,৩২,৯৩০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২,২২,৪৯০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৩,০৩৩ টাকা নির্ধারণ করে দেয় বাজুস। শক্তিশালী এল নিনোর প্রভাবে ২০২৭ সালের শেষ নাগাদ নতুন করে তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হবে ৫ কোটি মানুষ, যার মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা, ক্যারিবীয়, দক্ষিণ ও মধ্য এশিয়া সহ ইউরোপের বেশ কিছু অঞ্চল। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বিস্তারিত নুসরাত মৌমির প্রতিবেদনে। বর্তমানে ৪৫টি দেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় প্রায় ২২.৫ কোটি মানুষ। বিশ্বব্যাপী দ্রুত শক্তিশালী হয়ে ওঠা এল নিনোর প্রভাবে ২০২৭ সালের শেষ নাগাদ নতুন করে যুক্ত হবে আরও ৫ কোটি। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বিশেষজ্ঞদের মতে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এল নিনোর প্রভাব পৌঁছাবে সর্বোচ্চ পর্যায়ে, যা অব্যাহত থাকতে পারে ২০২৭ সাল জুড়েও। এরই মধ্যে বহু অঞ্চলে খরা, বন্যা এবং অস্বাভাবিক তাপমাত্রা ক্ষতিগ্রস্ত করছে স্বাভাবিক জীবন ও কৃষিকে। WFPর মতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে মধ্য ও দক্ষিণ আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়, যা বাধাগ্রস্ত করবে এই অঞ্চলের কৃষিকে। এছাড়া অতিরিক্ত গরম ও কম বৃষ্টিতে ফসলের ক্ষতি হতে পারে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। অনেক ক্ষেত্রে কৃষি মজুত শেষ হতে এবং বাজারে সরবরাহ কমে যেতে সময় লাগে একাধিক মৌসুম। ফলে খাদ্য সংকটের প্রভাব তাৎক্ষণিকভাবে পুরোপুরি দৃশ্যমান হয় না। এজন্য চলতি বছরই আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিতে জোর গুরুত্বারোপ করছে সংস্থাটি। এরই মধ্যে প্রস্তুতিমূলক ত্রাণ কার্যক্রম পরিচালনায় $8 কোটি বরাদ্দ রেখেছে WFP। পরিকল্পনা নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকায় আগেভাগে খাদ্য, নগদ ও কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার। বিশ্লেষকরা বলছেন, সময়মতো পদক্ষেপ নেওয়া গেলে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের মাত্রা অনেকটাই কমানো সম্ভব। এর আগে 2015-16 সালের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বের প্রায় 10 কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হন। নুসরাত মৌমি, একাত্তর। দর্শক, একাত্তর বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।